শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 13 জানুয়ারি মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো 10-12টি আসনে জোটের আলোচনা বাকি, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। 26-এর নির্বাচনকে সামনে রেখে আসামে এনডিএ জোটের আসন বন্টনের কাঠামো তৈরি হয়ে গিয়েছে। মাত্র 10 থেকে 12টি আসন নিয়ে আলোচনা বাকি, এমনটাই দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, প্রাথমিক আসন সমঝোতা তো হয়ে গিয়েছে, যেমন বোকাখাতে এজিপি, জালুকবাড়িতে বিজেপি, এসব হয়ে গিয়েছে। এখন কেবল 10-12টি আসন নিয়ে কথা বাকি। তিনি জোর দিয়ে বলেন, বিজেপি কোনো নির্দিষ্ট কেন্দ্রকে লক্ষ্য করে নয়, বরং প্রার্থীর যোগ্যতা ও জনসমর্থনের উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেবে। তার কথায়, আমরা টিকিট দেব, মানুষ প্রার্থীদের কাজের ভিত্তিতে বিচার করে ভোট দেবেন। আমরা বিশ্বাস করি মানুষ আমাদেরই সরকার গঠনের সুযোগ দেবে। হিমন্ত বিশ্ব স্পষ্ট করেন, বর্তমান বিধায়কদের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না, তাদের কাজের মূল্যায়নের ভিত্তিতেই টিকিট দেওয়া হবে। যারা ভালো কাজ করেছেন তারা টিকিট পাবেন, যারা পারেননি তারা পাবেন না। সেই কারণেই যেসব কেন্দ্রে বিধায়কদের কাজ ভালো, সেখানে টিকিট প্রত্যাশীর সংখ্যাও কম, বলেন তিনি। হিমন্ত এদিন ফের স্পষ্ট করে দিয়েছেন, মোটামুটি 103 থেকে 104টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি। অন্যদিকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এদিন হিমন্ত বলেন, বর্তমানে দেশের মধ্যে সবচেয়ে সুশৃঙ্খল আর্থিক অবস্থার অধিকারী রাজ্য আসাম। দ্রুত গতিতে এগোচ্ছে রাজ্যের অর্থব্যবস্থা, যার স্বীকৃতি দিয়েছে খুদ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রাজ্যের আর্থিক পরিচালনা নিয়ে ওঠা অভিযোগগুলি খারিজ করে এমনই দাবি করলেন হিমন্ত বিশ্ব শর্মা। আসামে প্রচুর ঋণ নিচ্ছে ও আর্থিকভাবে দুঃখছে। কংগ্রেস এসব অভিযোগ তুলতেই পাল্টা মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, ঋণ নিয়ে প্রশ্ন তোলার আগে আত্মসমালোচনা করা উচিত কংগ্রেসের। তার বক্তব্য, কংগ্রেস শাসিত কর্ণাটক সরকার বিপুল অঙ্কের ঋণ গ্রহণ করে নজির সৃষ্টি করেছে। হিমন্ত দাবি করেন, কর্ণাটক সরকারের ঋণের পরিমাণ ইতিমধ্যেই প্রায় 92,000 কোটি টাকায় পৌঁছেছে। আসাম সরকারের আর্থিক শৃঙ্খলার পক্ষে সওয়াল করে মুখ্যমন্ত্রী জানান, আরবিআই যখন আনুষ্ঠানিকভাবে রাজ্যের আর্থিক অবস্থাকে স্বীকৃতি দিয়েছে, তখন এসব ফালতু অভিযোগের ভিত্তি কোথায়? অপরদিকে দলাইতে প্রার্থী নির্বাচনে কঠিন চ্যালেঞ্জের মুখে বিজেপি। নজিরবিহীন দলীয় বিধায়কের প্রার্থিত্বের বিরোধিতা করে বেরিয়ে আসলেন বিজেপির নেতা কর্মীরা। নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে, তফসিলি সংরক্ষিত দলাইতে বিজেপি শিবিরের মাথা ব্যথা যেন ততই বাড়ছে। 2026 সালের আসন্ন বিধানসভা নির্বাচনে এখানে দল কাকে মনোনয়ন দিতে পারে তা এখনও পরিষ্কার না হলেও বর্তমান বিধায়ক নিহার রঞ্জন দাসের বিরোধিতায় একজোট হলেন দলাইয়ের স্থানীয় প্রার্থীরা। দলাই সমজলা কমিউনিটি হলে বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক র্যালিতে বিধায়ক ছিলেন ব্রাত্য। তাকে অনুষ্ঠানে আমন্ত্রণ তো জানানো হয়নি, উল্টো তার কাজের বিরুদ্ধে কঠোর সমালোচনায় সোচ্চার হয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা। দলাইতে বিজেপির মনোনয়ন চাইছেন এমন প্রায় সব প্রার্থী এই র্যালিতে যোগ দিয়েছেন। র্যালিতে বর্জালেঙ্গা থেকে শুরু করে মিজোরাম ও মণিপুর সীমান্তের গ্রামগুলি থেকেও দলের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। এমনকি মুসলিম সম্প্রদায়ের বুরখা ও হিজাব পরিহিতা মহিলারাও ব্যাপক সংখ্যায় এই র্যালিতে উপস্থিত হন। কমিউনিটি হলে স্বামী বিবেকানন্দ ও বিজেপির প্রয়াত নেতা কবীন্দ্র পুরকায়স্থের প্রতিকৃতিতে মাল্যদান শেষে দলের কর্মী সমর্থকরা এক র্যালি নিয়ে দলের বিভিন্ন পথ পরিক্রমা করেন। এদিকে এই র্যালিতে উপস্থিত বিজেপির নেতা কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আসন্ন নির্বাচনে মনোনয়ন প্রদানের ক্ষেত্রে বিজেপি যদি ভুল করে বসে, তবে পরিমল শুক্লবৈদ্যের সাজানো বাগান দলাইতে কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হতে পারে বিজেপিকে। এখানে বিরোধী দল কংগ্রেসের মধ্যে শক্তিশালী প্রার্থী হলেন ধ্রুবজ্যোতি পুরকায়স্থ। দলে মনোনয়ন নিয়ে সেম সাইড দ্বন্দ্ব আপাতত দেখা যাচ্ছে না কংগ্রেস দলে। বিগত উপনির্বাচনেও তিনি ছিলেন কংগ্রেস দলের প্রার্থী। বর্তমান বিধায়ক নিহার রঞ্জন দাস মোট বৈধ ভোটের 50% পেয়ে নির্বাচিত হলেও কংগ্রেস প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ 44% ভোট পেতে সক্ষম হয়েছেন। কংগ্রেস বিজেপি ছাড়াও এই উপনির্বাচনে আরও 6 জন প্রার্থী ছিলেন, তবে এদের মধ্যে একমাত্র অমরেন্দু দাস প্রায় 5,000 ভোট পেয়েছিলেন। অন্য প্রার্থীদের মধ্যে কেউ 3-এর অঙ্ক অতিক্রম করতে পারেননি। র্যালিতে অংশ নিয়ে বাগাবাজারের সিরাজউদ্দিন লস্কর, খাইরুল এনাম লস্কর ও মনজির আলী লস্কর বলেন, দলাইতে পরিমল শুক্লবৈদ্য নিজেই একটি সংগঠন,
তিনি ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের মন জয় করে নিয়েছেন। কিন্তু গত নির্বাচনে জয়লাভ করার পর বর্তমান বিধায়ক দোলাইতে পরিমলের অবদানগুলি শুধু অস্বীকার করছেন না, প্রাক্তন মন্ত্রীর প্রচেষ্টায় বাস্তবায়ন হওয়া অনেক প্রকল্প নিজের বলে দাবি করতে শুরু করেছেন। পরিমল শুক্লবৈদ্যের প্রতি তার এহেন অকৃতজ্ঞতা দোলাইবাসী মেনে নিতে পারছেন না। দোলাই মিনি স্টেডিয়ামে 10 লক্ষ টাকার কাজের শিলান্যাস অনুষ্ঠানে দোলাইয়ের স্থানীয় বিজেপি কর্মীদের আমন্ত্রণ জানানো হয়নি। এ নিয়ে দলীয় কর্মীদের মধ্যে রীতিমতো অসন্তোষ বিরাজ করছে। দোলাই সমজেলা উদ্বোধনী অনুষ্ঠানেও প্রাক্তন মন্ত্রী ও বর্তমান শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে মঞ্চে বসিয়ে বিধায়ক সমজেলা গঠনে নিজে কৃতিত্ব দাবি করে বসেন। তবে পরিমল শুক্লবৈদ্য তার বক্তব্যে এর স্পষ্টীকরণ দিতে বাধ্য হয়েছিলেন। বর্জেলেঙ্গা আঞ্চলিক পঞ্চায়েতের দুবারের নির্বাচিত সভাপতি সুবোধ দাস বলেন, আমরা বিজেপি কর্মীরা আমাদের দলীয় নেতৃত্বের উপর যথেষ্ট আস্থাশীল। কোনো বহিরাগত ব্যক্তিকে দল মনোনয়ন দেবে না বলে আমরা আশাবাদী। তিনি নিজেও এবার দোলাইতে মনোনয়ন প্রত্যাশী। পাশাপাশি রয়েছেন অমিয় কান্তি দাস, সুবীর মালাকার, মিহির কান্তি রায়, অজয় রস্কর প্রমুখ। তিনি বলেন, দোলাইয়ের স্থানীয় প্রার্থীর ক্ষেত্রে আমাদের স্বাভিমান জড়িয়ে আছে। কোনো বহিরাগত প্রার্থীর পরিবর্তে স্থানীয় ও ভূমিপুত্র কাউকে প্রার্থী করার জন্য আমরা দলীয় নেতৃত্বের কাছে দাবি জানাই। বিজেপি কর্মী ভূষণ দাস বলেন, বর্তমান বিধায়ক আমাদের নেতা পরিমল শুক্লবৈদ্যের ঘনিষ্ঠ দলীয় কর্মীদের মধ্যে বিভিন্ন কুৎসা ও ষড়যন্ত্রে জড়িয়ে আছেন। সুতরাং আমরা দলের ভূমিপুত্র কাউকে প্রার্থী করার দাবি জানিয়েছি দলীয় নেতৃত্বের কাছে। সোমবারের র্যালিতে দোলাইতে বিজেপির প্রায় সব মনোনয়ন প্রত্যাশী উপস্থিত হলেও দেখা যায়নি স্বপন শুক্লবৈদ্যকে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শিক্ষাবিদ স্বপন শুক্লবৈদ্য বলেন, তিনি সংঘ থেকে যে শৃঙ্খলা অর্জন করেছেন তা মেনে চলেন। দল যাকেই প্রার্থী করবে তিনি তাকে সমর্থন করে তার হয়ে কাজ করতে প্রস্তুত রয়েছেন। তবে এবারের নির্বাচনে দোলাইতে বিজেপি দলের মনোনয়ন পেতে তিনিও খুব শক্তিশালীভাবে মাঠে রয়েছেন। সব মিলিয়ে একথা বলা যায়, এবার দোলাইতে প্রার্থী নির্বাচনী বিজেপির সামনে এক কঠিন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। অপরদিকে নেতাজি মেলার উদ্বোধন করলেন মিশন রঞ্জন দাস। শ্রীভূমিবাসীর আবেগের সঙ্গে অতঃপ্রতভাবে জড়িয়ে রয়েছে ঐতিহ্যবাহী নেতাজি মেলা ও প্রদর্শনী। দীর্ঘ 46 বছর আগে বিশিষ্টজনদের উদ্যোগে সূচিত এই মেলা আজও স্বমহিমায় উজ্জ্বল। স্বাধীনতা আন্দোলনের বীর সেনানী নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে উৎসর্গীকৃত এই মেলা ও প্রদর্শনীকে সার্থক করতে সমাজের সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ জরুরি। সোমবার শ্রীভূমিতে 47তম নেতাজি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস এই বক্তব্য রাখেন। অপরদিকে ক্ষতিপূরণের টাকা না পাওয়ায় ভারতমালা প্রকল্পের নির্মীয়মান রাস্তা অবরোধ করে প্রতিবাদে নামলেন একাংশ লোক। কাটিগুড়ার তেলিটি করে দেখা গিয়েছে এই প্রতিবাদ। নির্মীয়মান রাস্তায় ব্যারিকেড বসিয়ে ঠিকাদার সংস্থার যানবাহন আটকে দিয়েছেন ক্ষতিপূরণ না পাওয়া লোকজন। কাটিগোড়া হয়ে যাচ্ছে ভারতমালা প্রকল্পের শিলচর চুরাইবাড়ি সড়ক। ওই সড়ক নির্মাণের জন্য বহু লোকের জমিবাড়ি অধিগ্রহণ করেছে সরকার। বেশিরভাগ লোক ক্ষতিপূরণ পেয়ে গেলেও একাংশ লোক এখনও তাদের ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ। ফলে তেলিটিকুরের ক্ষতিপূরণ বঞ্চিত ক্ষুব্ধ মানুষ নির্মীয়মান রাস্তা অবরোধ করে প্রতিবাদে নেমে পড়েন। নির্মীয়মান রাস্তায় বাঁশ দিয়ে ব্যারিকেড লাগিয়ে আটকে দেন সড়ক নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদার সংস্থার যানবাহন। খবর পেয়ে একসময় ঘটনাস্থলে পৌঁছান নির্মাণ সংস্থার কর্মীরা। ক্ষুব্ধ লোকজনের সঙ্গে কথা বলেন, কিন্তু এতে কোনো কাজ হয়নি। উপরন্তু নির্মাণ সংস্থার কর্মীদের দেখে চটে যান বঞ্চনার শিকার লোকজন। বঞ্চিতরা সাফ জানিয়ে দেন, বিটে মাটি হারিয়ে আশ্রয়হীন হয়ে ঘুরছি আমরা, আর এসির হাওয়া গায়ে মেখে এসে প্রতারণামূলক প্রতিশ্রুতি আর মানব না। ক্ষুব্ধ বঞ্চিতরা জানান, রাস্তা নির্মাণের জন্য প্রায় 2.5 বছর আগে তাদের ঘরবাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু 2.5 বছর অতিক্রম হয়ে গেলেও আজও মিলেনি ক্ষতিপূরণ। জেলা আয়ুক্ত আর সার্কল অফিসে চক্কর কাটতে কাটতে পায়ের জুতা ক্ষয় হয়ে গেলেও মিলছে না প্রাপ্য ধন। মাস 2 আগে একবার অবরোধ করা হয়েছিল, তখন সার্কল অফিসার সহ নির্মাণ সংস্থার কর্মকর্তারা শীঘ্রই ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু কোথায় কি ওই প্রতিশ্রুতি অশ্বডিম্ব প্রসব করেছে। ফলে এবার ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত চলবে অবরোধ। সূত্র বলছে, রাস্তা নির্মাণের কাজ অনেকটা এগিয়ে গেলেও যাদের জমি বাড়ির উপর দিয়ে নির্মাণ কাজ চলছে তাদের ক্ষতিপূরণ এ পর্যন্ত মিটিয়ে না দেওয়ার অভিযোগ রয়েছে আরও কয়েকটি গ্রামেও।
কিন্তু কেন এমন হচ্ছে তা বোধগম্য হচ্ছে না। ক্ষতিপূরণ বঞ্চিত লোকদের অভিযোগ, এর নেপথ্যে রয়েছে অন্য খেলা। একটা চক্র পুরো বিষয়টি ঝুলিয়ে রেখে মুনাফা আদায়ের চেষ্টায় রয়েছে। এক্ষেত্রে সক্রিয় রয়েছে একটা দালাল চক্র। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।